বাইরে তখন ঝুম বৃষ্টি। স্কুল ছুটি হয়ে গেছে, কিন্তু ম্যাডাম বৃষ্টির জন্য বাড়ি যেতে পারছেন না। আমি বললাম, ম্যাডাম, আমার বাড়ি একদম কাছেই, আসুন বৃষ্টি থামা পর্যন্ত বসেন। ম্যাডাম একটু ভেবে রাজি হলেন। বৃষ্টির ভেতর দিয়ে হেঁটে আসতে আসতে তিনি পুরো ভিজে গিয়েছিলেন। চুল খেকে পানি ঝরছে, গায়ে হালকা শীতের কাঁপুনি। ঘরে ঢুকে জানালার পাশে দাঁড়ালেন, আর ভেজা চুল কাঁধ থেকে সরিয়ে আমার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত আকর্ষণ। ধীরে ধীরে তিনি আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। বন্ধুরা, এরপর যা হলো সেটা গল্পেই বলছি। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন গল্প পেতে। আকাশে সারা দিনের ঘন মেঘ যেন বিকেলের দিকে হঠাৎ করেই বৃষ্টি নামিয়ে দিল। অফিস থেকে ফেরার পথে স্কুলের ম্যাডাম মিনতি আপা আমার সঙ্গে হাঁটছিলেন। হঠাৎ এমন মুষলধারে বৃষ্টি শুরু হলো যে ছাতাও কোনো কাজে এলো না। আমি বললাম, আপা, বাসা তো খুব কাছেই, চলুন ভিজে না গিয়ে ওখানে যাওয়া যাক। আমার বাসা 2 বেডরুমের, 3য় তলায়। একাই থাকি। বাবা মা মাসে 1-2 বার আসেন। বাসায় ঢুকতেই দুজনেই ভিজে গিয়েছিলাম। আমি তোয়ালে দিলাম, উনি বাথরুমে গিয়ে ভিজে চুল মুছলেন। আমি রান্নাঘরে গিয়ে চায়ের পাত্র বসিয়ে দিলাম, সঙ্গে কিছু নাস্তা সাজিয়ে নিলাম। চা খেতে খেতে আমাদের আলাপ জমে উঠল। নানা বিষয়ে গল্প হচ্ছিল। হঠাৎ আমি অসাবধানে তার পারিবারিক জীবন নিয়ে প্রশ্ন করে ফেললাম। উনি উত্তর দিলেন না, কেবল মাথা নিচু করে নীরবে বসে রইলেন। আমি সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলাম। তখনই দেখলাম উনার চোখে পানি চলে এসেছে। বুকের ভেতর কেমন হালকা ব্যথা অনুভব করলাম। আমি আস্তে করে উনার হাতের উপর হাত রাখলাম। বললাম, আপনি চাইলে আমাকে বলতে পারেন, হয়তো কিছুটা হালকা লাগবে। উনি ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। তারপর ধীরে ধীরে বললেন, 6 মাস আগে স্বামী মারা গেছেন, আর সেই থেকে সংসারের ভেতর অদ্ভুত এক অশান্তি, চাপা ভয় আর অপমানের মধ্যে দিন কাটছে। কথা শুনে মনে হচ্ছিল কত দিন ধরে জমে থাকা কষ্ট যেন বৃষ্টির স্রোতের মতো উনার চোখ দিয়ে বেরিয়ে আসছে। আমি উঠে এসে তার পাশে বসে গেলাম। কাঁধে হাত রেখে বললাম, আপনি একা নন। উনি হঠাৎ আমার কাঁধে মাথা রাখলেন। উষ্ণ ভেজা চুলের গন্ধে যেন ঘরের বাতাস আরও ভারী হয়ে উঠল। আমি শুধু নীরবে তাকে জড়িয়ে রাখলাম। কোনো কথা নয়, শুধু নিঃশব্দ সান্ত্বনা। বৃষ্টি তখনও ঝমঝম করে পড়ছে। ঘরের ভেতর এক অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তির ভেতর যেন এক নতুন অজানা স্পর্শের জন্ম হল। বৃষ্টি থামেনি, বরং আরও ঘন হয়ে এসেছে। ঘরের বাইরে ঝর্ণার মতো পানি ঝরছে, আর ভেতরে আমরা দুজন এক অদ্ভুত নীরবতায় ডুবে। মিনতি আপার মাথা এখনও আমার কাঁধে। তার চোখের জল ধীরে ধীরে শুকিয়ে আসছে, কিন্তু শরীরের উষ্ণতা যেন আরও বাড়ছে। আমি বুঝতে পারছিলাম, এতদিনের চাপা কষ্ট, একাকিত্ব, অপমান সব মিলিয়ে তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। আমি আস্তে করে বললাম, আপা, কষ্টের কথা কাউকে না বলতে পারলে মন ভার হয়ে যায়। আজ অন্তত সেই বোঝা একটু আমার সঙ্গে ভাগ করুন। তিনি মুখ তুলে আমার দিকে তাকালেন। চোখ দুটো লাল হয়ে আছে, কিন্তু সেই চোখের ভেতর যেন এক অদ্ভুত নরমতা, মমতা, কৃতজ্ঞতা আর হয়তো আরও কিছু। বললেন, তুমি জানো, অনেক সময় আমরা শক্ত থাকার ভান করি, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যাই। বলতে বলতে আবারও হালকা কেঁপে উঠলেন। আমি তার হাত দুটি আমার হাতে নিলাম, আঙুলের উষ্ণতা অনুভব করলাম। মনে হচ্ছিল, কথা দিয়ে যতটা সান্ত্বনা দেওয়া যায় তার চেয়ে বেশি সান্ত্বনা হয় একটুকরো নিঃশব্দ ছোঁয়ায়। তিনি হঠাৎই এগিয়ে এসে আমাকে আলিঙ্গন করলেন। প্রথমে অবাক হলাম, তারপর অনুভব করলাম, এই শুধু কষ্টের আশ্রয় নয়, হয়তো দীর্ঘদিনের একাকিত্বের কাছে আত্মসমর্পণ। ঘরের জানলা দিয়ে হাওয়া ঢুকছিল, বৃষ্টির গন্ধ ছড়িয়ে দিচ্ছিল। আমার হৃৎস্পন্দন ধীরে ধীরে দ্রুত হয়ে উঠছিল। তার চুলের ভেজা গন্ধ আর গায়ের হালকা শীতলতা মিলেমিশে এক অদ্ভুত নেশা তৈরি করল। আমরা আলাদা হলাম না, কেবল কিছুক্ষণ নিঃশব্দে পরস্পরের উষ্ণতা ভাগ করে নিলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল বৃষ্টির মতোই সময় থেমে গেছে, শুধু আমাদের দুজনের শ্বাস-প্রশ্বাসই চলছে। হঠাৎ তিনি চোখ নামিয়ে বললেন, আজ আমি অনেক কথা বলে ফেলেছি, হয়তো তোমার কানে তেমন কিছু শোনার ছিল না। আমি মৃদু হেসে বললাম, আপনার প্রতিটা কথা শোনার মতোই ছিল, আর হয়তো আজ থেকে আমরা একে অপরকে একটু অন্যভাবে চিনতে পারব।
তিনি চুপ করে রইলেন, কিন্তু মুখের কোণে হালকা হাসি ফুটে উঠল। সেই হাসি যেন আগামীর ইঙ্গিত দিয়ে গেল। বৃষ্টি তখনও থামেনি। জানলার কাছে জলের ফোঁটা গড়িয়ে পড়ছে, আর ঘরের ভেতর নরম আলো যেন আমাদের নীরবতা আরও গভীর করে তুলেছে। আমি চায়ের কাপগুলো তুলে রান্নাঘরে রেখে আসছিলাম। ফিরে এসে দেখি মিনতি আপা সোফায় বসে দূরের দিকে তাকিয়ে আছেন। চোখে যেন বহু বছরের ক্লান্তি, কিন্তু তার ভিতর লুকিয়ে আছে এক অদ্ভুত কোমলতা। আমি ধীরে ধীরে তার সামনে বসলাম। আপা, আপনি কি এখন ভালো আছেন? তিনি একটু চমকে আমার দিকে তাকালেন, তারপর মাথা নেড়ে বললেন, মনটা কিছুটা হালকা লাগছে, কিন্তু মনে হয় না কারো সামনে এত কথা কোনোদিন বলেছি। আমি মৃদু হেসে বললাম, হয়তো আজ সঠিক সময় সঠিক মানুষকে পেয়েছিলেন বলেই বলতে পেরেছেন। তিনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, যেন চোখের ভিতর দিয়ে খুঁজে নিতে চাইছেন আমি সত্যিই তার কথা বুঝতে পারছি কিনা। তারপর ধীরে ধীরে বললেন, তুমি জানো, অনেক সময় নিজের শক্তি ধরে রাখতে গিয়ে আমরা ভেতরে ভেতরে একদম খালি হয়ে যাই। আমি তার হাতের ওপর হাত রাখলাম। ঠান্ডা আঙ্গুলের ভিতর লুকিয়ে থাকা উষ্ণতা স্পষ্ট বুঝতে পারছিলাম। তাহলে আজ অন্তত সেই খালি জায়গাটা কিছুটা ভরাট হোক। আমরা চুপচাপ বসে রইলাম। জানালার বাইরে বৃষ্টির শব্দ আর ঘরের ভেতরে আমাদের নীরবতা মিশে যাচ্ছিল। হঠাৎ অনুভব করলাম আমাদের হাত দুটো একসঙ্গে ধরা। আমি আঙুলের ফাঁকে তার আঙুলগুলো আরও দৃঢ় করে ধরলাম। তিনি কিছু বললেন না, শুধু মাথা নিচু করলেন, কিন্তু সেই নীরবতার ভেতর একটা অদৃশ্য স্রোত বয়ে যাচ্ছিল, যা ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, বললাম, আপা, আপনি যদি চান আজকের সন্ধেটা যেন আপনার জন্য একটু স্বস্তির হয়। তিনি আমার দিকে তাকালেন, চোখে কৃতজ্ঞতার ছায়া, কিন্তু সেই সঙ্গে যেন এক অচেনা আলো। তারপর আস্তে করে মাথা নেড়ে সম্মতি দিলেন। আমাদের মাঝের দূরত্বটা যেন বৃষ্টির মতো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। সন্ধ্যা নেমে এসেছে। বাইরে বৃষ্টির শব্দ ধীরে ধীরে কমে আসছে, কিন্তু জানালা দিয়ে ঢোকা হালকা বাতাসে এখনো ভিজে মাটির গন্ধ ভাসছে। ঘরে কেবল নরম আলো জ্বলছে, যেন ইচ্ছে করেই অন্ধকারকে কিছুটা জায়গা দিয়ে রাখা হয়েছে। মিনতি আপা সোফার কোণে হেলান দিয়ে বসেছিলেন, আর আমি পাশের টেবিলে গরম চায়ের কাপ রেখে তার দিকে তাকালাম। চা খান, শরীরটা গরম হবে। তিনি কাপ হাতে নিলেন, কিন্তু চুমুক না দিয়ে চায়ের ধোঁয়ায় চোখ রেখেই বললেন, তুমি জানো, অনেক সময় মনে হয় নিজের ভেতরের কষ্টটা কাউকে জানালে হয়তো আমি দুর্বল হয়ে যাব, কিন্তু আজ মনে হচ্ছে এই দুর্বলতাই আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমি তার দিকে এগিয়ে এসে বসলাম। দুর্বলতা মানে শুধু ভেঙে পড়া নয় আপা, অনেক সময় এটা সেই মুহূর্ত যখন আমরা কাউকে ভরসা করতে দেই। তিনি আমার দিকে তাকিয়ে এক মুহূর্ত চুপ রইলেন, তারপর ধীরে ধীরে কাপটা টেবিলে রেখে দিলেন। তার চোখে অদ্ভুত এক কমলতার অব্যক্ত কৃতজ্ঞতা ভাসছিল। আমি অযত্নে তার ভেজা চুলের কিছু লক আঙুলে তুলে নিলাম। চুল এখনো ভেজা, ঠান্ডা লাগবে। তিনি সামান্য হাসলেন, যেন অনেক দিন পর মন থেকে হেসেছেন। তুমি খুব খেয়াল রাখো, সেটা বুঝতে পারছি। আমাদের মাঝে দূরত্ব কখন আর তেমন ছিল না। আমি হাত বাড়িয়ে তার হাতের পিঠে আলতো চাপ দিলাম। তিনি হাত সরালেন না, বরং আঙ্গুলের ডগা দিয়ে আমার হাত আঁকড়ে ধরলেন, যেন এই নীরব মুহূর্তে কিছু বলার নেই, কিন্তু বোঝানোর অনেক কিছু আছে। জানালার বাইরে হঠাৎ বজ্রপাত হলো। মুহূর্তের জন্য ঘর আলোকিত হয়ে উঠল। সেই আলোয় তার মুখশ্রী যেন আরও কমল আর শান্ত হয়ে উঠল। আমরা চুপচাপ বসে থাকলাম, কিন্তু ভিতরের অনুভূতিগুলো তখন আর নীরব ছিল না। এক অদৃশ্য স্রোত ধীরে ধীরে আমাদের আরও কাছে নিয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম আজকের রাতটা হয়তো আমাদের দুজনের জীবনেই এক নতুন অধ্যায়ের শুরু হয়ে যাবে। সেদিন রাতের সেই অদ্ভুত অথচ শান্ত মুহূর্তের পর আমাদের মধ্যে যেন নতুন এক নীরব সেতু তৈরি হল। কথায় প্রকাশ না করলেও আমি বুঝতে পারছিলাম ম্যাডামের চোখে আমার প্রতি এক ধরনের বিশ্বাস জন্মেছে, যা আগের মতো শুধু ছাত্র শিক্ষিতার সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। পরের দিন বিকেলে ম্যাডাম নিজেই ফোন করলেন। কণ্ঠে এমন এক কোমল টান ছিল যা আমি আগে কখনো শুনিনি। আজ সন্ধ্যায় যদি সময় পাও চলে এসো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ক্লাস নেই তো? তিনি মৃদু হেসে বললেন, না, আজ ক্লাসের জন্য না, শুধু গল্প করার জন্য। আমি সন্ধ্যার পর তার বাসায় পৌঁছালাম। দরজা খুলতেই দেখলাম তিনি হালকা রঙের শাড়ি পরেছেন, চুল খোলা, চোখে যেন ক্লান্তির আভা, কিন্তু ঠোঁটে এক মায়াময় হাসি। তিনি আমাকে ডেকে ভেতরে নিলেন।
ড্রয়িং রুমের বদলে এবার সরাসরি বারান্দায় নিয়ে গেলেন। বৃষ্টি হয়নি, তবে আকাশে মেঘ জমেছিল, হালকা বাতাস বইছিল। চা হাতে বসে আমরা গল্প করতে লাগলাম। পড়াশুনো, শহরের অবস্থা, তার শৈশবের স্মৃতি, আর মাঝে মাঝে এমন কিছু ব্যক্তিগত কথা যা তিনি আগে কখনো আমার সঙ্গে ভাগ করেননি। তার চোখে তখন এক ধরনের স্বচ্ছ খোলামেলা ভাব, যেন তিনি নিজের ভেতরের অজানা কাহিনী আমার সামনে উজাড় করে দিচ্ছেন। হঠাৎ এক ফাঁকে তিনি বললেন, তুমি কি জানো, অনেক সময় মানুষ শুধু কারোর সঙ্গ চায়, কোনো শর্ত বা প্রত্যাশা ছাড়াই, যেন পাশে বসে থাকা কারোর উপস্থিতি জীবনকে হালকা করে দেয়। আমি তার দিকে তাকালাম, তারপর ধীরে ধীরে বললাম, হ্যাঁ ম্যাডাম, আমি সেটা অনুভব করি, আপনার সঙ্গেও। তিনি কিছু না বলে শুধু তাকিয়ে রইলেন, আর সেই নীরব দৃষ্টি যেন আমার মনের ভেতরে অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে দিল। বাতাসে চায়ের সুগন্ধ আর তার উপস্থিতির মায়া মিলে যেন মুহূর্তটিকে অনবর্ণনীয় করে তুলল। পরবর্তী মুহূর্তে তিনি বারান্দার রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালেন, আকাশের দিকে তাকিয়ে বললেন, জীবনে এমন কিছু মানুষ আসে যারা সব নিয়ম ভেঙে শুধু হৃদয়ের ভাষায় কথা বলে, হয়তো তুমিও তেমন। আমি বুঝতে পারছিলাম আমাদের গল্পের পরবর্তী অধ্যায় এখনই শুরু হতে যাচ্ছে। ম্যাডামের ঘরের জানলাটা খোলা, বাইরে সন্ধ্যার আকাশে গাঢ় মেঘ জমেছে, হালকা হাওয়ার সঙ্গে কেমন এক বৃষ্টির গন্ধ ভেসে আসছে। আমি দরজার কাছে দাঁড়িয়ে একটু ইতস্তত করছিলাম। ভেতরে দেখি ম্যাডাম একা বসে আছেন, হাতে এক কাপ চা, চোখ যেন জানলার বাইরে কোথাও হারিয়ে গেছে। আমার পায়ের শব্দে তিনি চমকে তাকালেন, তারপর একটু ম্লান হাসি দিলেন। এসো, বসো, আজকাল তোমার মুখে আগের সেই চঞ্চলতা দেখি না। আমি চুপচাপ তার সামনে চেয়ার টেনে বসলাম। মাথার ভেতর অনেক কথা জমে আছে, কিন্তু কোথা থেকে শুরু করব ঠিক বুঝতে পারছিলাম না। ম্যাডাম নিজেই চা এগিয়ে দিলেন। কাপের উষ্ণতা আঙুলে লাগতেই মনে হলো এই মুহূর্তটুকু যেন আগলে রাখতে চাই। তুমি কিছু বলতে চাও, তাই না? তিনি ধীরে জিজ্ঞেস করলেন। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, কিন্তু ভয় হচ্ছে আপনি রাগ করবেন। তিনি একটু হেসে বললেন, যতক্ষণ তুমি সত্যি বলবে রাগ করব না। বাইরে হঠাৎ একটা বিদ্যুৎ চমকালো, মুহূর্তে ঘরটা আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে গেল। সেই আলো অন্ধকারের ফাঁকে আমি তার মুখে এক অদ্ভুত শান্তি আর ক্লান্তির মিশ্র ছাপ দেখলাম। মনে হলো এই মানুষটার ভেতরে এমন অনেক গল্প আছে যা আমি জানি না। আমি ধীরে ধীরে কথাগুলো সাজিয়ে বললাম, আপনি সবসময় সবার পাশে থাকেন, কিন্তু নিজের কথা কাউকে বলেন না। আপনার হাসির আড়ালে অনেক একাকিত্ব লুকিয়ে আছে, তাই না? ম্যাডাম কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর খুব ধীরে বললেন, তুমি বুঝতে শিখেছ, এটাই আমার কাছে বড় কথা। বৃষ্টি নেমে এলো ঠিক তখনই। জানালা দিয়ে ভেতরে আসা ঠান্ডা হাওয়া আমাদের দুজনের নীরবতা আরও গভীর করল। মনে হলো আজকের এই সন্ধ্যা যেন আমাদের দুজনের মাঝে এক নতুন সেতু গড়ে দিল, যেখানে কথা কম কিন্তু বোঝাপড়া অনেক। বাইরে বৃষ্টির শব্দ যেন ক্রমেই ঘন হয়ে উঠছে। জানালার ধারে বসে ম্যাডাম চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছেন। তার চোখে একটা ভেজা ঝিলিক, যেটা বৃষ্টির জন্য নয়, মনে হলো অনেক দিনের জমে থাকা কিছু কথা আজ বেরিয়ে আসবে। আমি ধীরে বললাম, ম্যাডাম, কিছু বলবেন? তিনি আমার দিকে তাকালেন, ঠোঁটে একটু লোক হাসি, কিন্তু সেই হাসির ভেতরে গভীর বিষণ্ণতা। তুমি কি জানো আমি এত হাসি খুশি থাকার ভান কেন করি? আমি মাথা নেড়ে না বললাম। তিনি কণ্ঠ নিচু করে বলতে লাগলেন, কারণ আমার ভেতরের শূন্যতা কেউ যেন টের না পায়। জীবন অনেক কিছু কেড়ে নিয়েছে, এমন কিছু স্বপ্ন ছিল যা অপূর্ণ থেকে গেছে। আমি কাউকে বোঝাইনি, কারণ বোঝালেই হয়তো বোঝার মানুষ পেতাম না। তার চোখে সেই মুহূর্তে একেবারে অন্য এক ঋতুর ছবি ফুটে উঠল, যেখানে বসন্তের রং মিশে আছে শীতের নির্জনতায়। আমি খুব ধীরে বললাম, আপনি একা নন ম্যাডাম, অন্তত এখন না। আমার এই কথায় তিনি যেন একটু চমকে গেলেন। হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলো ঘরে। বাইরে বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, সব মিলিয়ে মুহূর্তটা যেন থমকে গেল। তারপর ম্যাডাম চোখ নামিয়ে বললেন, যদি বলি
আমি চাই তুমি আমার জীবনের ফাঁকা জায়গাগুলো ভরিয়ে দাও। তুমি কি পারবে? তার কণ্ঠে ছিল না কোনো দাবি বা চাপ, ছিল শুধু নিঃশব্দ আহ্বান। আমি কোনো উত্তর দিলাম না, শুধু অনুভব করলাম আজকের এই বৃষ্টি ভেজা রাতে আমাদের সম্পর্ক নতুন এক মোড়ে দাঁড়িয়েছে। বৃষ্টির শব্দ যেন আরও গভীর হয়ে উঠল, আর জানালার ফাঁক গলে আসা ঠান্ডা হাওয়া আমাদের দুজনের মাঝে এক অদ্ভুত নীরব সেতু গড়ে দিল। ম্যাডাম ধীরে ওঠে জানালাটা বন্ধ করলেন। জানালার পাশে দাঁড়ানো তার ভেজা চুলগুলো কাঁধ বেয়ে নেমে এসেছে, আর মৃদু আলোয় তার চোখের ভেতর যেন একটু সাহস আর একটুকু ভয় একসাথে খেলা করছে। আমি আস্তে করে বললাম, ম্যাডাম, আপনি যদি সত্যিই চান, আমি থাকব। তিনি আমার দিকে ফিরে তাকালেন। সেই দৃষ্টিতে কেমন এক আশ্বাস খুঁজছিলেন, যেন দীর্ঘদিনের নিঃসঙ্গতা শেষে হঠাৎ কারো হাত ধরার সুযোগ পেয়েছেন। তুমি জানো না এ কথাটা আমার জন্য কত বড় কথা, ধীরে বললেন তিনি। ঘরের ভেতর হালকা আলো, বাইরে নিরবিচ্ছিন্ন বৃষ্টি, সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল গভীর, শান্ত, অথচ অদ্ভুতভাবে আবেগময়। আমি এগিয়ে গিয়ে তার হাত ধরলাম। ঠান্ডা, অথচ নরম উষ্ণতার আভাস ছিল সেখানে। তিনি চুপ করে রইলেন, শুধু অনুভব করলেন আমার আঙুলের দৃঢ়তা। তুমি জানো, আমার ভেতরে অনেক ভাঙা স্বপ্ন জমে আছে, তিনি ফিসফিস করে বললেন। আমি উত্তর দিলাম, ভাঙা জিনিসও নতুন করে গড়ে তোলা যায় যদি দুজন মিলে চেষ্টা করে। তার চোখে এবার একটু ঝিলিক দেখা গেল, যেটা বৃষ্টির প্রতিফলন নয়, বরং ভেতর থেকে আসা একরকম আলো। আমরা দুজনেই জানতাম এই রাতের কথা আগামী দিনের সব সিদ্ধান্ত বদলে দিতে পারে। রাত অনেকটা পেরিয়ে গেছে, তবুও ঘরের বাতাসে সেই নীরব টানটান অনুভূতি ভাসছিল। বাইরে বৃষ্টির শব্দ যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের ভেতরের ঢেউ তখনও থামেনি। ম্যাডাম সোফায় বসলেন, দুহাত দিয়ে কুশান চেপে ধরলেন, যেন কোনো কঠিন কথা বলার আগে সাহস সঞ্চয় করছেন। তুমি জানো না আমার অতীত কতটা জটিল ছিল, তিনি ধীরে বললেন। আমি তার পাশে গিয়ে বসলাম। আপনি যদি বলেন শুনব, না বললেও আমি পাশে থাকব। তিনি আমার দিকে তাকালেন, চোখে মিশে থাকা কৃতজ্ঞতা আর দ্বিধা স্পষ্ট। আমি কারোর কাছে মাথা নত করিনি কখনো, কিন্তু সেই অহংকারের জন্যই অনেক প্রিয় মানুষ হারিয়েছি। তার গলা খানিকটা কেঁপে উঠল। আমি না বলে তার হাতের উপর হাত রাখলাম। হঠাৎ মনে হল এই শক্ত মনের মানুষটার ভিতরে কতটা ভাঙন লুকিয়ে আছে, যা কেউ দেখতে পায়নি। কিছুক্ষণ চুপ থেকে তিনি আবার বললেন, তুমি হয়তো ভাবছ আমি শক্ত, কিন্তু ভেতরে আমি অনেক ভঙ্গুর। আমি মৃদু হাসলাম। ভঙ্গুর মানুষই সবচেয়ে সুন্দর, কারণ তারা অনুভব করতে জানে। তার ঠোঁটে খুব হালকা একটুখানি হাসি ফুটল, কিন্তু চোখে তখনও জমে থাকা কিছু অশ্রু ছিল। আমি সেগুলো না দেখে কেবল নীরবে তার পাশে বসে রইলাম। দরজায় টুপটাপ শব্দে কড়া নাড়ার সঙ্গে সঙ্গেই ঘরের নীরবতা যেন ভেঙে গেল। আমি আর ম্যাডাম একে অপরের দিকে তাকালাম, চোখে একই প্রশ্ন, এ সময় কে? ম্যাডাম ধীরে উঠে গিয়ে দরজার কাছে গেলেন, কিন্তু খুললেন না। ভেতর থেকে জিজ্ঞেস করলেন, কে? বাইরের কণ্ঠ একটু তাড়াহুড়োর সুরে উত্তর দিল, আমি, রফিক ভাই, পাশের ফ্ল্যাট থেকে। ম্যাডাম কপালে ভাঁজ ফেললেন, আমার দিকে তাকিয়ে ইঙ্গিত করলেন চুপ থাকতে। তারপর দরজা খুললেন, তবে চেইন লক লাগানোই রেখে। এই সময় কিছু দরকার? রফিক ভাই হালকা অস্থির কণ্ঠে বললেন, দুঃখিত, বিরক্ত করলাম, কিন্তু একটু আগে শুনলাম আপনার ফ্ল্যাটের জানালার কাছে কেউ দাঁড়িয়েছিল, সন্দেহজনক মনে হল। ম্যাডামের চোখে তখন এক মুহূর্তের জন্য ভয় দেখা দিল। আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে দরজার কাছে গেলাম। আপনি কি দেখতে পেরেছেন কে ছিল? রফিক ভাই মাথা নেড়ে বললেন, অন্ধকারে স্পষ্ট দেখা যায়নি, তবে মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। ম্যাডাম কণ্ঠ নরম করলেও ভিতরের উদ্বেগ লুকাতে পারলেন না। ধন্যবাদ, আপনি বললেন বলে সতর্ক থাকব। দরজা বন্ধ হওয়ার পর ঘরে এক অদ্ভুত চাপা নীরবতা নেমে এলো। ম্যাডাম আমার দিকে তাকিয়ে ধীরে বললেন, মনে হচ্ছে
আমার অতীত আমাকে ছাড়ছে না। আমি কিছু বলার আগেই বাইরে আবার এক হালকা শব্দ শোনা গেল, যেন কেউ চলে যায়নি, বরং এখনও আশেপাশেই আছে। দরজার বাইরে শব্দ থামার পর আমি দ্রুত জানালার দিকে গেলাম। বাইরে গলির আলোর নিচে ছায়ার আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি মানুষ। চোখে মুখে ক্লান্তি, তবু দৃষ্টি যেন গভীর ক্ষোভে ভরা। ম্যাডাম আমার কাঁধে হাত রেখে বললেন, ওই লোকটাকে আমি চিনি, সে আমার প্রাক্তন স্বামী। আমার অবাক হয়ে তাকানোয় তিনি ধীরে বলতে শুরু করলেন, বছরের পর বছর আমি তার অবহেলা অবমাননা সহ্য করেছি। যখন আর সহ্য হয়নি, আমি আলাদা হয়ে এসেছি। কিন্তু সে ভাবে আমি একা থাকলেই হয়তো ভেঙে পড়ব। তাই মাঝে মাঝে এমনভাবে আমার চারপাশে ঘুরে বেড়ায়, যেন ভয় দেখিয়ে আবার নিয়ন্ত্রণে আনবে। আমার ভিতরে রাগ আর উদ্বেগ মিলেমিশে জ্বলে উঠল। ম্যাডাম, ভয় পাবেন না, এখনই পুলিশে খবর দেব। তিনি মাথা নেড়ে বললেন, না, ভয় নয়, সম্মুখীন হতে হবে। পালিয়ে বাঁচা মানেই তো বেঁচে থাকা নয়। আমরা একসাথে দরজা খুলে বাইরে বেরোলাম। লোকটি আমাদের দেখে থমকে দাঁড়াল। ম্যাডাম দৃঢ় কণ্ঠে বললেন, আমার জীবনে ফিরে আসার চেষ্টা করবেন না। আমার সিদ্ধান্ত বদলাবে না। নিজের ভুল বুঝে বদলাতে চাইলে বদলান, কিন্তু আমাকে আর বিরক্ত করবেন না। লোকটি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। ভিতরে ফিরে ম্যাডাম দীর্ঘশ্বাস ফেললেন। জানো, অনেক সময় মানুষের জীবনে ভয় সবচেয়ে বড় শত্রু হয় না, শত্রু হয় নিজের নীরবতা। কেউ যদি অন্যায় করে, তাকে চুপ করে সহ্য করলে তা শুধু বাড়তে থাকে। একদিন না একদিন দাঁড়িয়ে বলতে হয়, এবার যথেষ্ট। আমি বুঝতে পারলাম, এই রাত শুধু এক ভয়ের গল্প নয়, এ এক সাহসেরও গল্প। সম্মান ও নিরাপত্তা কারোর দয়া নয়, বরং মৌলিক অধিকার। সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক, যদি সেখানে ভয়, অবমাননা বা নিয়ন্ত্রণের খাঁচা থাকে, সেখান থেকে বেরিয়ে আসাই সত্যিকারের মুক্তি। নীরবতা ভাঙুন, অন্যায়ের মুখোমুখি হন, কারণ আপনার সাহসই আপনার সবচেয়ে বড় সুরক্ষা। বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।